তাই আলাদা করে কোনো ইটিং এর আয়োজন করা হয়নি। তাহলে আর দেরি কেন, এই বেলা মিটিং শুরু হোক। আমার যে আর তর্স হইছে না। হ্যাঁ, আমারও একটু তাড়া আছে। মিটিং শেষ হলেই একটু এটিএম এ ঢু দিয়ে আসতে হবে। পকেট পুরো ফাঁকা, নেই যে কোনো টাকা। কি ব্যাপার বলুন তো করালি বাবু, এই মাসের মাঝে এটিএম এ যাওয়ার প্ল্যান করছেন? আর্জেন্ট ক্রাইসিস নাকি? না না, দাদু যা কিপটে, বাড়িতে ফ্যান বন্ধ রেখে এটিএম এসির হাওয়া খায়। কি বললি? আমি কিপটে? ফিরে হয় চিপটে, দাদু আমাদের কিপটে। জয় হোক, অনেকক্ষণ অপেক্ষার পর ফাইনালি এসপি স্যার এসে গেছেন। এবার মিটিং শুরু হবে। গোপী এখন হলিডে মোডে আছে, তাই দাসপাড়া থানার দায়িত্ব আমি নিজের হাতে তুলে নিয়েছি। এ তো খুব ভালো কথা এসপি স্যার। এত কাজের চাপের মধ্যে একটু মনের আনন্দ দরকার। তাই সবাই মিলে একটু খাওয়া দাওয়া করার প্ল্যান করেছি আর কি। আমরা খাওয়া দাওয়া করব আর হই হুল্লোড় করব, এটাই সার কথা। ইটিং নিয়ে মিটিং শুনেই তো পেটটা গঠন করতে শুরু করলো রে বল্টু। এখন পেটে আর মুখে গামছা বেঁধে আমাদের কর্মকর্তা কাকু কি বলছে সেটা শোন। বেশ অনেক দিন হয়ে গেল দাসপাড়ায় হই হই রই রই দৃশ্য আর চোখে পড়ছে না। গতকাল বিকেলে থানার সামনে দাঁড়িয়ে এই আলোচনাটাই চলছে। আর আমার অফিস একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়ায় সেই সময় সেই রাস্তা দিয়ে আমি হেঁটে ফিরছিলাম। বুঝলেন, সকালটা আজকেও খুবই বোরিং কাটলো। হরিলাল, চেলা, কাকাতুয়া সবাইকে গুপি গারদে ভরে দিয়ে গুটি কাটাতে চলে গেছে। আর কানু? ও তো অনেকদিন আগে থেকেই জেলে। তাহলে তো আপনার মাথায় এখন তেমন কোনো টেনশন নেই। হ্যাঁ, এখন শুধু সারাদিন খাচ্ছি আর ঘুমোচ্ছি, ঘুমোচ্ছি আর খাচ্ছি। শরীরে মরতে ধরে গেল মশাইয়া। আমারও সেই রকমই হাল। দাসপাড়ার বাজারে মাস কয়েক ধরে তাজা তাজা রং বেরঙের সবজি আসছে। হ্যাঁ, তা তো আসছে, কিন্তু এক নাগারে আর কবজি ডুবিয়ে সবজি ভাত কতদিন ভালো লাগে বলুন তো? সেটাও ঠিক কথা। আরে রজনী বাবু যে আজ তাড়াতাড়ি বাড়ি ফিরছেন যে, মানে ওই শরীর টরীর ঠিক আছে তো নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, অফিসের কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাই ভাবলাম আজ বিকেল বিকেল বাড়ি ফিরি। একটানা কাজ করে করে হাঁপিয়ে উঠেছি মশাই। আমাদেরও সেই কথাই হচ্ছিল। তার মানে কথা এই দাঁড়াচ্ছে যে এই মুহূর্তে আমরা সকলেই নানান কারণে ক্লান্ত। এর একটা বিহিত তো তাহলে করতেই হচ্ছে। আরে আমার ছেলেটার কথা তো জানেনি, নাটের মনের রাস্তা শুরু হয় পেট দিয়ে। পেটে একটু জম্পেশ খাবার দাবার করলেই আমাদের বাপ বেটার মেজাজ তরতাজা হয়ে ওঠে। কথায় কথায় একটা আস্ত প্ল্যান মাথায় খেলিয়ে দিলেন মশাই। ইউরেকা ইউরেকা, সমাধান পেয়ে গেছি। এর মধ্যে আবার কিসের প্রশ্ন, কিসের সমাধান? আরে সে তো আমার মাথাতেও কিছু ঢুকছে না। আরে মশাই, আমাদের সবারই মনের একটা রাস্তা এই ঘুড়ির সঙ্গেই কানেক্টেড। পেট শান্তি মানে মনও শান্ত। এটা আপনি ঠিক বলেছেন। এই কাছাকাছি কোনো ফরেস্টে একদিন বনভোজনের আয়োজন করলে কেমন হয়? আমার কোনো আপত্তি নেই। তাহলে খানিক বাদেই ক্লাব ঘরে পাড়া সবাইকে ডেকে নিয়ে কথা সেরে নেওয়া যাক। তাহলে আমিও বাড়ি গিয়ে নাট আর নাটের মাকে বলছি, আর পল্টুর বাবা মাকেও বলছি। হ্যাঁ হ্যাঁ, তাই করুন। আর আপনি সবাইকে ফোন করে যথা সময়ে সকলকে ক্লাব ঘরে চলে আসতে বলে দিন কর্মকর্তা বাবু। বেশ, দেখা হচ্ছে তবে। ও আচ্ছা, এই কথা। তা বেশ বেশ, আমার কোনো আপত্তি নেই। সামনের রবিবারই হোক তবে। না না না, আমার আপত্তি আছে, আপত্তি আছে। আহা, পাড়ার সকলে মিলে এতদিন পর কোথায় হইচই করে জম্পেশ খাবার দাবার খাবো, হই হুল্লোড় করবো, এর মধ্যে আবার আপত্তি কিসের? আরে মিত্তি দিদি যখন বলছেন তখন নিশ্চয়ই ওনার কোনো সমস্যা আছে। বলুন দিদি। অনেকদিন বাড়িতে থেকে থেকে বোর হয়ে গেছি, তাই কর্তাকে বলেছি এই রবিবার আমাদের তিনজনের জন্য সমুদ্র সৈকতে যাওয়ার ট্রেনের টিকিট কেটে দিতে। আমি খুব দুঃখিত। এই দাদা, একদিনে দুটো অপশন, কোনটা ছেড়ে কোনটা খাই বলতো? আরে দাঁড়া দাঁড়া, মাথা ঠান্ডা কর। বেস্ট অপশনটাই কায়দা করে বেছে নিতে হবে, কি বুঝলি? আমি বলছি কি, বেড়াতে তো আমরাও বহুদিন কোথাও যাইনি। পিকনিক যখন হচ্ছেই তখন বাইরের কোনো পার্কে জঙ্গলেও করা যেতে পারে। ভালো মন্দ খাওয়া দাওয়ার সাথে একটু ঘুরে বেড়ানো যাবে।
ওই দেখ দাদা, এইবারের প্ল্যানটাই কিন্তু সলিড। মাসির সঙ্গে বেড়াতে গেলে সেই মাসে হাত ধরেই ঘুরে বেড়াতে হবে, তার থেকে পিকনিকই ভালো। ঠিক বলেছিস ফুলো। এই ভালো মন্দ খাওয়া দাওয়ার সুযোগ কোনোভাবেই হাত ছাড়া করতে ইচ্ছে করছে না রে ভাই। তখন দিকে বিড়বিড় করে কি এত আলোচনা করছো বলো তো তোমরা? বলো তোমরা কি যাও, সমুদ্র নাকি জঙ্গলে পিকনিক? হ্যাঁ বল। না মানে মাসি, আমরা আর কি বলবো, তুমি যা বলবে তাই হবে। আরে এই হলো, এসব কি বলছিস? মাসিকে বল যে আমরা পিকনিকে যাব। এই বাটালি, তুই আবার কি বলছিস হুলোকে? আমাকে বল তুই কি চাস? ইয়ে না মাসি, বলছি যে এই পাড়ার সবাই যখন পিকনিকে যাচ্ছে তখন সবাইকে ছেড়ে এইভাবে একা একা বেড়াতে যাওয়াটা কি ভালো দেখাবে? তাছাড়া সবাইকে ছেড়ে ঘুরে বেড়াতেও খুব কষ্ট হবে গো মাসি। তাহলে তাই হোক, আমরা সকলে মিলে একসঙ্গে পিকনিকে যাচ্ছি। তবে পিকনিক তো খেতাম আমাদের সময়ে, তখন দেশ সবে স্বাধীন হয়েছে। আমরা তখন যুবক, স্বাধীনতার আনন্দে আত্মহারা। আমরাও সেই আনন্দ উদযাপন করতে পাড়ার সকলে মিলে আয়োজন করলাম পিকনিকের। পাশের গ্রামের এক জঙ্গল, তারপর সে কি ভয়ানক কাণ্ড! সেদিন এই করালি না থাকলে কি যে হতো! দেশ স্বাধীন হওয়ার সময় তুমি যদি যুবক হও তাহলে এখন তোমার বয়স কত গো? আমরা তো জানি 75+, কিন্তু লজিক খুঁজে পাচ্ছি না। যাই হোক, আচ্ছা দাদু, তুমি কি এমন করলে যে সবাই প্রাণে বেঁচে গেল? অত্যাধিক পাকা ছেলে দেখছি তো না। বড়দের কথার মাঝে কথা না বললে তোদের ভাত হজম হয় না, না রে না? এত বড় হলি কিন্তু কিছুই শিখলি না রে। আহা নাট বল্টু, করালি বাবু কি বলছেন আগে শুনি, তারপর কথা বল। হ্যাঁ, তারপর কি এমন হলো করালি বাবু যে আপনাকে সকলের প্রাণ রক্ষা দায়িত্ব নিতে হলো? তা দায়িত্ব নিতে হবে না? আমরা কি আর এই যুগের ছেলে মেয়েদের মতন অলস ছিলাম? আমরা অলস নই দাদু। আমরা ছিলাম 3 বেলা মুকুর ঘোরানো পালোয়ান। তা পিকনিকে সকলে পোলাও কোরমা খেয়ে হাত মুখ ধুয়ে কমলা লেবু খাচ্ছে। পুরো জঙ্গলে কোরমার গন্ধ একেবারে মো করছে। তারপর কোরমার গন্ধে ইংরেজ আমলে ডাকাত চলে এলো। আহা, টাকা দিলে তবুও মেনে নিতাম। ওমা দেখি জঙ্গল থেকে বেরিয়ে এলো আস্ত দুটো চিতাবাঘ। দাদু বলছি, এটা না বাড়াবাড়ি হয়ে গেল না মনে হচ্ছে একটু? হ্যাঁ, তার মানে আপনি কি বলতে চাইছেন? আপনি বাঘের সঙ্গে লড়াই করেছেন? না না, কি করে সম্ভব? আরে বাঘের সঙ্গে খামোখা মারপিট করতে যাব কেন? আমাদের শুধু শরীরের জোর ছিল না, ছিল বুদ্ধির জোরও। সেই দিক থেকে আমরাও অনেক এগিয়ে আছি করেন দাদু। সে যতই তুমি এই যুগের ছেলে মেয়েদের ইনসাল্ট করো না কেন। শুধু বুদ্ধি থাকলে হবে, আমাদের মতন ফিট বডিও প্রয়োজন, বুঝলি? ওই ফিট বডি দিয়ে যে কি দিয়ে সৎকার করেছো তা আমাদের জানা আছে। একজন কুমড়া আর একজন ঢেঁড়স, এই বডি নিয়ে তোরা আমাদের জাজ করিস। এই এই একদম আমাদের বডি নিয়ে উল্টো পাল্টা কথা বলবেন না, আমি বলে দিলাম। এই কেন বলবো না রে, কেন বলবো না? চুপ, একদম চুপ। করালি বাবু, আপনি কি বলছিলেন বলে যান। আর কি বলবো, হঠাৎ দেখি দুটো চিতাবাঘ। তারপর আমাকে দেখে ওরা ঘাবড়ে গিয়ে যেই না একটু এগিয়ে এসেছে, অমনি আমি পাশে থাকা একটা বড় স্টিলের গামলা তুলে সেটায় বেল্লাই এক খুন্তি দিয়ে ঢাকের মতন বাজাতে থাকলাম আর বাঘের দিকে এগিয়ে যেতে থাকলাম। তারপর বাঘ ভয় পালালো। আর উপায় কি, আমাদের ওদের দিকে ওইভাবে আসতে দেখে ওদের আর পায় কি, ভয়ে এমন ছুট লাগালো যে বেচাদের ওই দিন আর আশেপাশে দেখা গেল না। বলি হরি আপনার করালি বাবু, সাবাস। সবই ঠিকই আছে, কিন্তু দাদু তোমার বয়স এখন যেন কত? কত আর এই 75+ হতে চললো, তবুও এখনো আছে তেমনি গায়ের জোর আর বুদ্ধির জোর। কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছে 78 বছর হলো। সেই হিসাব করলে সেই সময় তোমার বয়স ছিল 3 কি 4। না মানে মানে হিসেবে একটু গন্ডগোল করে ফেলেছি। একটু হিসেব করে দেখছি আমার বয়স এখন 85। কিরে নাট, সেই সকাল থেকে
দেখছি। স্কুলেও দেখলাম তোরা কিরকম মুখ গোমরা করে বসেছিলি। কি হয়েছে তোদের খুলে বলতো। গতকাল ওইভাবে সবার সামনে হুলোদার বাটুলদা কিভাবে আমাদের কনসাল্ট করে ইনসাল্ট করলো দেখি। ও এই ব্যাপার। হ্যাঁ তা বটে। আমি তো করালি দাদুর বাঘ তাড়ানোর গল্পটা যতবার মনে করছি ততবার হেসে হেসে অস্থির হয়ে যাচ্ছি। সে আর বলতে, শোন আমার মাথায় একটা প্ল্যান এসেছে, যেটা এক গিলে দুই পাখি ফুরুত করে উড়ে যাবে। আর পিকনিকের দিন এমন সেজে যাবো না যে হুলোদা বাদলদা চমকে বাড়ে চামচিকে হয়ে যাবে। আরে না সাব্বাস, এই তো চাই। তাহলে শুভ কাজে আর দেরি করা নাই বুঝলি। চট করে আমাদের প্ল্যানটা বলে ফেল, আর পট করে আমরা মাথায় নোট করে ফেলি। এইভাবে ওরা কি আলোচনা করছে শুনতে হবে, আর সুযোগ বুঝে হুলোদা বাটালিদার কানে তুলতে হবে। আপাতত ওরা কি করছে সেটাই দেখি বরং। তাহলে চল এক্ষুনি কাজটা করে ফেলি। হ্যাঁ, দোকানে ওই জিনিসটা না পেলে অর্ডার করতে হবে আবার। তাতেও বেশ কিছুদিন সময় লেগে যাবে। চল এখানে আর সময় নষ্ট না করে কাজের কাজটা সেরে ফেলি। হ্যাঁ, বাড়ি থেকে ড্রেস চেঞ্জ করে একদম লোকেশনে চলে আয়। উমা, ওরা কোথায় যেন যাচ্ছে। না, ওদেরকে চোখে চোখে রাখতে হবে। কাকু, ও কাকু, কাকু। কি ছোকরা, কি দরকার, কি চাই? বাঘ চাই, বাঘ, সঙ্গে একটা শেয়ালও। এটা কি চিড়িয়াখানা পেয়েছো যে বাঘ শিয়াল চাইছো? বেকার সময় নষ্ট করো না। এই মেয়ে, তুমি বলো কি দরকারে এখানে এসেছো? কাকু সরি, রাগ করবেন না। আসলে আমাদের একটা বাঘের পোশাক আর একটা শিয়ালের পোশাক চাই। ও তাই বলো। পোশাক থেকে মুখোশ, বাঘ থেকে বেড়াল, সব কিছু আছে আমার দোকানে। এই নাও দেখো। উফ, কি দেখালে কাকু, মন ভরে গেল। তাহলে চটপট এই দুটো পোশাক প্যাক করে রেখে দাও। আমরা ঠিক সময়ে এসে জিনিসটা পিক করে নেব। ওকে, টাটা কাকু, টাটা। কিছুই তো কিনলো না, খালি হাতে বেরিয়ে এলো। যা, এবার হুলোদার বাটালিদারকে গিয়ে কি বলবো? হ্যাঁ, ওই দেখ নাট, হ্যাবলাই আমাদের ফলো করছে। সে করুক, আমরা বরং তাড়াতাড়ি পালিয়ে যাই। টাটা চিমটি, কাল সকালে দেখা হচ্ছে। হ্যাঁ রে চিন্তি, আসি। বাবা রে, কোমর গেল রে। আরে আরে সরি সরি করালি বাবু, এক্সট্রিমলি সরি। এইভাবে যাত্রার শুরুতেই বিপদ। ওরে বাবা রে, না জানে আজ কপালে কি কি আছে। ওই দেখ দাদা, ইচ্ছে দুটো সেই তখন থেকে সাজগোজ করেই যাচ্ছে। দেখ দেখ, এমন চকচকে জামা কাপড় পরেছে দুজনে। সেই তো দেখছি। কাল মাসিকে কতবার বললাম যে আমাদের দুটো নতুন জামা আলমারি থেকে বের করে দাও, কিছুতেই দিল না। আর দেখ এই বিক্রি দুটো কেমন মাঞ্জা দিয়ে এসেছে। শুনলি না, সেদিন ভ্যাবলাই বললো ওরা পাশের পাড়ায় সাজঘরে গেছিল। মনে হয় সার্কাসের ড্রেস দুটো সেখান থেকে কিনেছে। দেখ পুরো জোকার লাগছে। আমাদের সময়ের কথা আজকালকার ছেলে মেয়েরা বিশ্বাস করে না। আহা, এই আপনি কি বলছেন? ওরা বাচ্চা ছেলে, সেদিন কি বলতে কি বলে ফেলেছে। ওদের হয়ে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। সেসব তো বুঝলাম, এখন এইসব বাদ দিয়ে আমরা করালি বাবুর আরো কিছু অভিজ্ঞতার কথা শুনি, কি বলো? বুঝলি নাট বল্টু, তোদের মতন বয়সে আমার ছিল একদম সিক্স প্যাক। পাড়ার সব ছেলেপুলেরা মিলে আমরা শরীর চর্চা করতাম নিয়মিত।
একবার আমাদের খেলার মাঠে এসে গেল এক মস্ত বড় সাপ। কোন সাপ দাদু? পাইথন? আচ্ছা দাদু, পাইথন সব কি ম্যারাথনে দৌড়াতে পারে? এই তোদের আবার শুরু হলো। চুপ, চুপ, একদম চুপ। আহা, আজকের দিনে ওদের বকবেন না, ওরাই তো আজকে আনন্দ করবে। হ্যাঁ আজ ওদের ক্ষমা করার দিন, বলিস না বল্টু? একদম ঠিক। আচ্ছা করেলি দাদু, তারপর কি হলো? আরে তখন সন্ধ্যা হয়ে গেছে, শীতের সন্ধ্যা। আমি বসে আছি মাঠের ধারে, সেই সময় দেখি আমার ঘাড়ের ওপর কিছু একটা পড়লো। তারপর একেবারে সোজা ঘাড়ের উপরে পাইথন? না মানে করালি বাবু, এটা একটু বাড়াবাড়ির দিকে চলে যাচ্ছে না? আরে ধুর, কি বলছেন মশাই? আমাদের সময়ে এইসব পাইথন টাইথন গুয়ের বালি। ওই দেখ, করেলি দাদু আবার শুরু করে দিয়েছে। বাপরে, মাথা ধরে গেল। চল কানে হেডফোন গুঁজে চুপচাপ একটু রেস্ট নি, পৌঁছে অনেক কাজ। সে আর বলতে, চল সেটাই করি। এই, আমাকে হাড়ের দেখে একটা মাংস দেবে। দাদু সাবধানে কিন্তু, তোমার দাঁতগুলো ফলস হতে পারে কিন্তু মাংসের হাড়টা ফলস না। আজকে ছেলে পুলে নেহাত অল্প বয়সের বাচ্চা ছেলে, নইলে তোদের আমি দুটোকে দু হাতে তুলে পাক খাওয়াতাম। সরি দাদু, এক্সট্রিমলি সরি। আজকে রান্নাগুলো কি অপূর্ব রান্না। একটা কিরে না, তোর কেমন লাগলো? সে আর বলতে, ফুলকপি রোস্ট খেলাম না মুরগির রোস্ট খেলাম বুঝতেই পারলাম না। এক চিকেনের ফ্রাইড রাইসটা তো মুখে লেগে আছে। ওই যে, এখনই কোথায় একসঙ্গে যাওয়ার কথা, আর এখনই নাট গল্প জুড়ে দিল। নাট, বিকেল থেকে রাত হতে চললো, আর সবার খাওয়াও প্রায় শেষ। আর একটু পরেই সবাই বাসে উঠে পড়বে। যা করার এক্ষুনি করতে হবে। আমরা হলাম এই যুগের শ্রেষ্ঠ দাসপাড়া খেলা তো ম্যাজিশিয়ান। তুই শুধু 1 থেকে 20 গোনা দেখ কি হয়। বেশ, তাই করছি। 1, 2, 3, 4, 5। এই ছেলে দুটো আবার কোথায় গেল? গেছে এদিক সেদিক কোথাও, তুমি এত চিন্তা করো না। বলি চা তো শেষের পথে, ওরা তো এখনো এলো না। আমিও তো সেটাই ভাবছি, চায়ের সঙ্গে চা না থাকলে কি আর পিকনিকের সন্ধ্যা জমে? দাঁড়ান দাঁড়ান, আমি দেখে আসছি। এই সুযোগে 5-6টা এক্সট্রা পকোড়া খেয়ে নেব। যাই যাই, দেখি রান্নার ঠাকুরের কত দূর হলো। না, এই দিকে কেউ নেই। গরম গরম পেঁয়াজের পকোড়া, চটপট খেয়ে নি, নইটা ঠান্ডা হয়ে যাবে। ও মা গো, ও বাবা গো, ওরে বাবা, মরে গেলাম রে। বাঘের হাতে মারা পড়লাম রে। ও বাবা গো, মা গো, ওরে বাবা রে, আমি আর একটা পকোড়া দেব না গো। এই বাজাও, এই কোথায় আছে বাজাও। ওরে বাবা রে, হুক্কা হুয়া। এই যা, কি কেলেঙ্কারি হলো রে বাবা। আরে করালি বাবু, আপনি এমন দৌড়ে দৌড়ে ডালের গামলা এসে পড়লেন কেন? না মেনে নিচ্ছি রান্নার ঠাকুর দুর্দান্ত বানিয়েছিল ডালটা, তাই আপনি 5 বার ডাল চেয়ে খেলেন। আপনি বাকি ডালটাও খেতে চান, এটা বলতেই পারতেন। বাঘ, শিয়াল, বাঘ, শিয়াল আমাকে তাড়া করেছে, আমাকে খাবে। ওরে ওরে মা গো। সবাই মানুষ দাদু, কেউ তোমাকে খাবে না। তুমি এক্সট্রা পকোড়া কায়দা করে নিলে, কিন্তু খেতে পারলে না। সো স্যাড। ভাগা, তোরা তোরা বাঘ শিয়াল খেতে আমাকে তাড়া করলি। কি হলো এবার দাদু? তুমি তোমার দীর্ঘ জীবনে এত বাঘ চিতাবাঘ জব্দ করলে, শেষে কিনা নকল বাঘ শিয়াল থেকে চোখে একেবারে শস্যের ফুল থেকে ফেললে। না না, এটা তো তোমার কাছ থেকে আশা করিনি দাদু। দেখি করালি বাবু, তার মানে সেদিন ক্লাব ঘরে যা যা বললেন ওগুলো সব গল্প ছিল? না মানে
গল্প ছাড়া আর কিছুই না। দাদুর বয়সের মধ্যে জল মেশানো থেকে ওই গুল দেওয়া গল্প আরো স্পষ্ট হয়ে ওঠে। ওদের বুদ্ধির কোনো সীমা নেই নাট বল্টু, শেষে কিনা এইভাবে। শেষ বয়সে এসে একই সব সহ্য করতে হচ্ছে ঠাকুর। তোদের আমি দেখে নেব নাট বল্টু। তুমি আগে নিজেকে দেখো দাদু, পুরো ডাল মাখানি। ভুল করে তেলে ছাড়লেই ডাল বড়া হয়ে যাবে। তবে রে